ভায়োলেন্ট এক্সট্রিমিস্ট হওয়ার পরে গ্রেপ্তার হয়, তাহলে সে গ্রেপ্তার জামিনে বেরিয়ে এসে সে যাতে পুনরায় এই তার অতীতের আদর্শ থেকে দিকে ফিরে না যায়, সে লক্ষ্যেই আমাদের এরকম ডিরেডিকালাইজেশন প্রোগ্রাম। বাংলাদেশের জন্য একটি ট্রাজিক দিন, 1 জুলাই 2016 সাল। এই দিনে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম এবং নৃশংসতম জঙ্গি হামলা হয়েছিল হোলি আর্টিজান বেকারিতে গুলশানে। এবং আপনারা জানেন যে এই ঘটনার পর গুলশান থানায় যে মামলা রুজু হয়, সিডিডিসি সেই মামলার দায়িত্বভার পায় এবং সিডিডিসি অত্যন্ত সফলতার সাথে এই মামলার তদন্ত কাজ শেষ করে এবং এই ঘটনার সাথে জড়িত সকল মাস্টার মাইন্ড, জানেন যে অপারেশন থান্ডারবোল্টের যেই 5 জন এই জঙ্গি হামলা অপারেশন করেছিল তারা নিহত হয়েছে। পরবর্তীতে সিডিডিসি তদন্তের মাধ্যমে এই হামলার সাথে জড়িত সকল মাস্টার মাইন্ডকে শনাক্ত করতে সক্ষম হয়। তাদের মধ্যে বেশ কিছু সংখ্যক পুলিশ এই সিডিডিসির অভিযানে বিভিন্ন অভিযানে নিহত হয় এবং 8 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে এই হামলার সাথে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে ঠিক 1 বছরের মাথায় 2017 সালে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করে এবং বিজ্ঞ আদালত এই মামলাটির একটি যুগান্তকারী রায় প্রদান করে এবং আদালতের রায়ে সকলকে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়, ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয় এবং একজনকে বেকসুর খালাস করা হয়। পরে এই রায়ের বিরুদ্ধে মহামান্য আদালতে হাইকোর্টে আপিল করা হয় এবং আপিলের রায়ও ইতিমধ্যে হয়ে গেছে এবং তাদেরকে ফাঁসির পরিবর্তে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে। আপনারা জানেন যে এই হামলার পরে বাংলাদেশের ইতিহাসে যে ভয়াবহতম জঙ্গি হামলা হয়েছিল এবং যেই সংগঠনটি এই হামলায় অংশগ্রহণ করেছিল সেটা হচ্ছে নব্যজয়ন্তী এবং বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্করতম জঙ্গি সংগঠন। যদি আমরা জঙ্গি সংগঠনের নেচার অ্যানালাইসিস করি তাহলে দেখব যে এটি ছিল সবচেয়ে ফেরোসাস এবং তারা অনেকগুলো হামলা চালিয়েছিল বিভিন্ন স্থানে এবং পরবর্তীতে সিডিডিসি তাদের বিরুদ্ধে অভিযান শুরু করে এই সংগঠনের নেটওয়ার্ককে বিধ্বস্ত করে দিতে সক্ষম হয়। আপনারা দেখেছেন যে দেশব্যাপী বিভিন্ন জায়গায় সিডিডিসি অভিযান পরিচালনা করেছে, তাদের আস্তানা শনাক্ত করেছে, সেই আস্তানা অভিযান পরিচালনা করেছে এবং পরবর্তীতে এই সংগঠনটি আমরা মনে করি সর্বশেষ আমাদের তথ্যের ভিত্তিতেই এই সংগঠনের সর্বশেষ আমির মাহদি হাসান জনকে তুরস্কের পুলিশ গ্রেফতার করেছে এবং তার বিরুদ্ধেও আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছে আমাদের আবেদনের প্রেক্ষিতে। আরেকটি আস্তানা পাওয়া গিয়েছে নেত্রকোনায় এবং সেই আস্তানায় অভিযান সহ এই আস্তানা নিয়ে কাজ করতে গিয়ে আমরা যে তথ্য পাচ্ছি তাতে মনে হচ্ছে যে তারা পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করতেছে, বাট সংগঠিত হওয়ার আগে আমরা তাদেরকে শনাক্ত করছি। এই মুহূর্তে যদি আমরা বলি সার্বিক পরিস্থিতি আমরা বলবো যে নিয়ন্ত্রণে আছে এবং তাদের আমরা যদি পরিসংখ্যান দিয়ে বলি এবং সেটা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত, যেমন 2021 সালের পরে বাংলাদেশে কোনো জঙ্গি হামলার ঘটনা ঘটে না এবং সেটা আমাদের টেরোরিজম গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সেও প্রতিফলিত হয়েছে এবং আমরা মনে করি যে জঙ্গিদের সক্ষমতা নতুন করে এরকম বড় হামলা বা নতুন করে তাদের সংগঠিত হওয়ার সেই সক্ষমতা এখন আর নাই বলে আমরা মনে করি। তারপরেও আমরা আমাদের দিক থেকে যেহেতু তাদের সবচেয়ে বেশি অ্যাক্টিভ হচ্ছে সাইবার স্পেসে, তাদের রিক্রুটমেন্ট, তাদের প্রচারণা, তাদের ট্রেনিং, নিজেদের মধ্যে ট্রেনিং মডিউল শেয়ার করা সব কিছুই সে সাইবার স্পেস নির্ভর। এখন এই স্পেসে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা কাজ শুরু করছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটা প্রকল্পের অনুমোদন দিয়েছে, বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নিয়ন্ত্রণ প্রকল্প। এই প্রকল্পের আওতায় যে সব কম্পোনেন্টগুলো ছিল তার অন্যতম হচ্ছে অ্যাওয়ারনেস বিল্ডিং, দেশব্যাপী
জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা, আরেকটি হচ্ছে ডি-রেডিক্যালাইজেশন কার্যক্রম পরিচালনা করা, এবং যারা ডি-রেডিক্যালাইজেশনের মাধ্যমে মেইন স্ট্রিমে ফিরে আসবে তাদেরকে রিহ্যাবিলিটেট করা, সেটাকে আমরা আরাঙ্গা রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন অর ডি-রেডিক্যালাইজেশন। আমরা ইতিমধ্যে এই কাজটি শুরু করেছি। আমরা এই অর্থ বছরে আমরা প্রায় 54 জনকে এরকম ডি-রেডিক্যালাইজেশন প্রোগ্রামের আওতায় নিয়ে এসেছি, এবং এটা জানেন একটি লম্বা প্রক্রিয়া, বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম যে যারা একবার জঙ্গিবাদের জোড়া, আপনারা জানেন এটা একটা মানসিক বিবর্তন, মানসিক চেঞ্জ। একটা সাধারণ তরুণ যুবককে ভায়োলেন্ট এক্সট্রিমিস্ট হিসাবে তাকে প্রস্তুত করা হয়, এবং সে যদি আগেই শনাক্ত হয় তাহলে তো মিড লেভেলের সে আইডেন্টিফাই হলো, কিন্তু সে যদি ভায়োলেন্ট এক্সট্রিমিস্ট হওয়ার পরে গ্রেপ্তার হয় তাহলে সে গ্রেপ্তার জামিনে বেরিয়ে এসে সে যাতে পুনরায় এই তার অতীতের আদর্শ থেকে দিকে ফিরে না যায়, সে লক্ষ্যেই আমাদের এরকম ডি-রেডিক্যালাইজেশন প্রোগ্রাম। আবার যারা তাদের সাজা ভোগ করে সাজা খেটে বের হচ্ছে তারাও যাতে পুনরায় আবার তাদের সেই পুরাতন দলে ফিরে না যায়, এই লক্ষ্যে আমরা যারা ভালনারেবল গ্রুপ এবং যারা তাদের সাজার মেয়াদ খেটে বের হয়েছে এরকম আইডেন্টিফাই করে তাদেরকে আমরা ডি-রেডিক্যালাইজেশন প্রোগ্রামের আওতায় নিয়ে এসেছি। নিত্য নতুন অ্যাপস তৈরি হচ্ছে, এবং আপনি জানেন যখন 90 MB ছিল তখন তারা নির্দিষ্ট 2টা অ্যাপস ইউজ করত, 3 মার্চে। পরবর্তীতে অন্যান্য যে সকল জঙ্গি সংগঠন অ্যাক্টিভ, যারা তাদের কার্যক্রম অব্যাহত আছে বলে আমরা মনে করি, তাদের গ্রেপ্তারের পরে আমরা যে অ্যাপসগুলো আমরা আইডেন্টিফাই করছি তাদের ডিভাইসের মাধ্যমে, এটা সব ক্ষেত্রে যে আমরা সফল হই তা না, বাট এটা আমাদের জন্য একটা অন্যতম বড় চ্যালেঞ্জ। নিত্য নতুন তারা অ্যাপস ব্যবহার করতেছে, এবং সেই অ্যাপসের ফিচার এমন যে কোনো রেকর্ড আমরা পাই না, বাট তারপরও আমরা কাজ করে যাচ্ছি, এবং অনেক ক্ষেত্রে আমরা পেনিট্রেট করতে পারছি, এবং এটা আমাদের সেই সাইবার সক্ষমতা, আমাদের ম্যানুয়াল ইন্টেলিজেন্স সব কিছু মিলেই আমরা আসলে এই জঙ্গিদের পিছনে কাজ করছি। শনাক্ত করা এবং তাদের গ্রেপ্তার করা এটা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা ইতিমধ্যেই তাদের 2-1টি আস্তানা শনাক্ত করেছি, বাট আমাদের দুর্ভাগ্য আমরা অভিযানের পূর্বেই তারা স্থান পরিবর্তন করেছে, বাট আমরা আশাবাদী তারা ধরা পড়বে। দেশেই আছে। আমরা যে আস্তানাগুলো শনাক্ত করেছিলাম 2 দিন আগেও সেই আস্তানাতে ছিল, এটাই আমাদের দুর্ভাগ্য। 2 দিন আগে শনাক্ত হলে হয়তো বা গ্রেপ্তার হয়ে যেত, বাট আমরা আশাবাদী তারা।